সন্ধ্যা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। জানি না আমার কথার আওয়াজ তোমরা শুনতে পাবে কিনা। অনেক জোরে জোরে কথা বলছি কারণ আমার বাড়ির পাশে আমার কাকার বাড়িতে নীল পুজোর অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে ভাগবত পাঠ হরিসভা রাত 10টা 11টা পর্যন্ত চলবে। এই আর কালকে সকাল থেকে শুরু হবে একদম রাত অবধি। জানি না এর মধ্যে ভিডিও করতে পারবো কিনা, তবুও আমার নাতনি যখন আমাকে স্মরণ করেছে, না নাতনি বলবো না, ও আমাকে আবার মাসি, টুনি মাসি বলছে। তাহলে যাই হোক, তোকে আমি যে কি বলে ডাকি, তোর কোনো নাম আমি খুঁজে পাচ্ছি না। যাক গে, তোকে নাম ধরেই আমি ডাকবো না, এমনি ডাকবো, হাওয়াইয়ের সঙ্গে কথা বলবো। তোর ব্লগ চ্যানেলটা দেখলাম, তুই সিদ্ধান্ত নিয়েছিস তুই বাড়িটা ছেড়ে যাবি। অন্য প্রসঙ্গ পরের ভিডিওতে বলবো। তোর ব্লগ চ্যানেলের ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই নাকি সিদ্ধান্ত নিয়েছিস একা থাকবি, একা থাকবি এবং বাড়ি ভাড়া করে থাকবি। তা যেহেতু আমাকে মাসি বলে, বড় মাসি টুনি মাসি বলে আখ্যা দিয়েছিস, সেখানে আমার কিছু বক্তব্য তো থাকবেই না। এবং তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তুই কিন্তু আমাকেও বাড়ি ভাড়া খুঁজে দিতে বলেছিস, আমাকেও বাড়ি ভাড়া খুঁজে দিতে বলেছিস। এখন দেখ, বাড়ি ভাড়া খুঁজছি নিপার জন্য। নিপার একটা সুইটেবল বাড়ি আমরা কম টাকায়, কারণ নিপার আর অ্যামাউন্টের মধ্যে যে বাড়িটা এবং যে সুন্দর কমফোর্টেবল ব্যবস্থা আমরা চাইছি সেরকম পাচ্ছি না। 2-3টে বাড়ি দেখা হয়ে গেছে, এবার আর একটা বাড়ি, আর 2টো বাড়ি লাস্ট আছে, ওর মধ্যে থেকে যে কোনো একটা কনফার্ম করতে হবে। তা তোর জন্য বাড়ি খোঁজার সময় আমার নেই, তোর বাড়িটা তুই নিজেই খুঁজে নে। কারণ তুই তো স্বনির্ভর, স্বনির্ভর। তুই দিল্লির মতো জায়গায় একা গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসতে পারছিস, সেহেতু তোর দম আছে বলতে হবে। এই জায়গাটা কিন্তু আমি স্বীকার করি। কারণ তুই যে কারণ দেখালি যে তোর সঙ্গে কে যাবে, তোদের বাড়িতে তোর সঙ্গে যাওয়ার কেউ নেই, তাহলে তখন যখন তুই ওই প্রতিকূল অবস্থা থেকে উঠে এসেছিস, তাহলে তুই নিজেই বাড়ি ভাড়াটা ঠিক করে নে। এখানে আমি তোকে বাড়ি ভাড়া ঠিক করে দিতে পারবো না, হয়ে গেল ভেজাল। এবার তুই রানাঘাটের দিকে দেখতে পারিস, রানাঘাটের দিকে অনেক বাড়ি ভাড়া পাওয়া যায়। বিশেষ করে দেখলাম ওই চাবি গেটের ওপারে, এপারে না, ওপারে অনেক জায়গা কম পয়সায় বাড়ি ভাড়া আছে। তুই ওখানে একটু, আর আমি উল্লেখ করে দিলাম যে সাধুর বাগান মানে মন্দির আর বাবার বাড়ির ওই পাড়াটায় আমি খোঁজ নিয়েছিলাম নিপার জন্য, অনেক বাড়ি আছে যেখানে 1.5 থেকে 2 হাজার মধ্যে কমফোর্টেবল বাড়িটারই আছে। তবে এইসব ভাড়া বাড়িতে না তোর পোষাবে কিনা আমি জানি না, আমি পারবো না বলছি, তাও তোকে একটু বলছি। এখানে কিন্তু ওই কলতলা পায়খানা বাথরুম মানে পার্সোনাল না। তুই যদি এইসব এলাকায় কোনো বাড়ি ভাড়া নিতে চাস, তাহলে তোকে শেয়ারের কল ব্যবহার করতে হবে। আর টাইম কলের জল সব জায়গায় পাবি না। যদি শহরের দিকে পাস তাহলে টাইম কলটা পাবি, সাধুর বাগানের ওদিকে, তারপরে সাধুর বাগানের দিকে একটু কমা আছে। তাছাড়া রানাঘাটের ভেতরে তুই কম পয়সা পাবি না। আর একটা কথা, তুই ফ্ল্যাট দেখতে পারিস। ফ্ল্যাট আছে যেগুলো মানে একটা কামরার ফ্ল্যাট, রান্নাঘর, একটা কামরা, একটা রান্নাঘর, এরকম দেখতে পারিস। খোঁজ নে, অবশ্যই পেয়ে যাবি। এবার বলি, তুই যে এই যে বাড়ি ছাড়ার যে সিদ্ধান্তটা নিলি, অনেক বছর হয়ে গেছে তুই সংসার করছিস, আর তুই বলছিস এই সংসারের কেচ্ছা বিক্রি করে খাওয়ার মতো গুণ তোর নেই। তুই বাকিটা রাখলে কি বলতো, টুকটুক করে কিন্তু তুই সংসারের সমস্ত কথাই কিন্তু বলে যাস। তুই এই যে বাড়ি চলে যাবি, তোর পর্দা লাগানো হচ্ছে না, তারপরে তুই সম্মান পাস না, তুই কোনোদিন ভালো বৌমা হতে পারিসনি, তুই ভালো শাশুড়ি হতে পারিসনি। 8 মাস পর থেকে তোর উপরে এই ইমোশনালি যে টর্চারগুলো চলছে সব কিন্তু তুই একা করে বলে দিয়েছিস। বিশেষ করে তোর সেই লাইফটাই কিন্তু তুই অনেকটাই তোর শ্বশুর বাড়ির ক্যারেক্টারটা তুই বলে দিয়েছিস। তাহলে কেন ওই ঝুটি বাদ বলিস যে আমি আমার শ্বশুর বাড়ির সম্পর্ক বিক্রি করে আমি সেই গুণ দেখাতে পারবো না? এটা ভুল কথা। শ্বশুর বাড়ির সম্পর্কে অনেক কিছু তুই বলে দিয়েছিস, অনেক কিছু তুই বলে দিয়েছিস, নইলে দেখ সেটা সবাই জানে, আমি একা কেন। আর তুই বলছিস যে তুই খারাপ, তুই জোরে জোরে কথা বলিস, তুই মানে চিৎকার করিস, কারো কাছে নত হতে জানিস না। তোর এই অপগুণগুলোই না সব তোর ক্ষতির কারণ হয়, ক্ষতির কারণ হয়। সংসার জানিস তো, সংসার অ্যাডজাস্টমেন্ট, উভয়কে মানিয়ে নিয়ে সংসার করতে হয়। কারোর শ্বশুর বাড়ি কিন্তু সোনায় সোহাগা নয়, সোনায় সোহাগা নয়। আর শ্বশুর বাড়িতে যদি স্বামী ভালো থাকে তাহলে আর কেউ ভালো না হলেও চলে, ভালো না হলেও চলে। স্বামী যদি ভালো থাকে না, তাহলে শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল করে অশান্তি করে না খেয়েও শ্বশুর বাড়ি স্বামীর ঘর করা যায়। ওই একটা জায়গায় তুই শান্তি পেয়েছিস যে তোর স্বামী তোর উপরে যায় না, তোর উপরে যায় না, তোকে ভালোবাসে কতটা জানি না, তবে তোকে ভয় পায় কিন্তু বেশ বড়, বেশ ভালো ভয় পায় তোর উপর দিয়ে। কারণ মাঝে মাঝে তুই যখন তার সঙ্গে কথা বলিস, তুই অন ক্যামেরা যে ধরনের টোনে তার সঙ্গে কথা বলিস, অফ ক্যামেরায় কত
কেমন ভাবে বলিস সেটা আমার কিন্তু জানা নেই। বুঝাতে পারলাম কি? এবার বলি যে তুই আমাকে যেভাবে আজকে প্রশ্নগুলো করলি, তোর সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কেন দেব? কেন দেব? আজকে তোর মনে হচ্ছে আমি তোর পক্ষে কেন ভিডিও করিনি? আমি নিরপেক্ষ আমি বলিনি তো? আমি বলেছি আমি নিরপেক্ষ না। আমিও না কাউকে সাপোর্ট করি, কিন্তু সেই সাপোর্টটা আমি দেখি যে আমার সাপোর্টটা কতদূর সত্য, কতদূর সত্য। তুই 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 একটু পেছনে চলে গিয়ে দেখিস তো, তোর পক্ষে যে আমি কথা বলবো সেই জায়গাটা তুই রেখেছিস কিনা? আমি তো তোর পক্ষ হয়ে ভিডিও করতাম আগে, ভুলে গেলি সব? যখন ওই বসাককে নিয়ে গন্ডগোল আমি তোর পক্ষেই ভিডিও করেছি, কিন্তু হঠাৎ করে কণিকার পক্ষ হয়ে তোকে যে তোর নিয়ে যে 2-3টো ভিডিও আমার হয়েছিল তোর তোর বিপক্ষে বলা, সেটা তুই নিতে পারিসনি, তাই না? নিতে পারিসনি। তুই আমাকে বলতিস আমার কোনো দুঃখ ছিল না। তুই আমার মেয়েকে কি কি না বলেছিস, তুই বল কি কি না বলেছিস? আমার মেয়েকে নোংরা থেকে নোংরা কথা বলে তুই ভিডিওগুলো করেছিস। প্রথমে শুনে না কান দিয়ে রক্ত বেরোতো, সহ্য করতে পারতাম না। একটা সময় এসে সয়ে গেছিল। তুই আমাকে কি বলেছিস? আমাকে কি বলেছিস? জামাইকে নিয়ে নোংরা কথা বলেছিস। কিন্তু দেখ, তোর কোনো পরকীয়া কিংবা কোনো সম্পর্ক নিয়ে আমার তুই ভিডিও পাবি না। পরকীয়া নিয়ে তোর ওই যে ভাগ্নেকে নিয়ে নানান জনে নানান কথা বলে, আমি কিন্তু তোকে বলিনি। কারণ আমি কিন্তু ওই একটা জায়গায় স্টিক ছিলাম যে না, আমি যেটা দেখিনি, যেটা জানি না, সেটা নিয়ে বলবো না। আমি তোকে নিয়ে যে ভিডিওগুলো বলেছি তোর কথার উত্তর দিয়েছিস, কিন্তু দেখ তোকে আমি কি একটু কথা বলেছিস সেটা নিয়ে তুই কি ধরনের নোংরামি করে আমার মেয়েকে নিয়ে ভিডিও করেছিস। আমার ছোট মেয়ে ছোট জামাইয়ের ব্যাপারটা তোর কাছে আমি একটু হিন্টস দিয়েছিলাম, আর তুই সেই থেকে আজ পর্যন্ত আমার বড় জামাইকে মাতাল, মদ খায়, চরিত্রহীন, এইসব কথা তুই বলে গেছিস। তারপরেও তুই আশা করিস কি করে আমি নিরপেক্ষতা দেখিয়ে তোর পক্ষে ভিডিও করব? কেন? আজকে তুই আমাকে ইঙ্গিত করলি আমি সঞ্জয়ের বিপক্ষে কেন বলিনি তোকে নিরপেক্ষতা দেখিয়ে? কেন বলবো? কেন বলবো? তোর পক্ষ হয়ে সঞ্জয়ও আমাকে নিয়ে ভিডিও করেছিল, চুল সাদা কালো করে শাড়ি পরে টুনটুনি দিদা বলে ভিডিও করেছিল, তোর পক্ষ হয়ে করেছিল। তাহলে তোদের মধ্যে যখন বেঁধেছে, তোর দলের মধ্যে, আমি কেন সেখানে ঢুকবো? তুই ঢোকার জায়গা রেখেছিলি? রাখিসনি। তুই আমাকে বাজারে, পুরো ওয়াইটির বাজারে তুই আমার মেয়েকে বিক্রি করেছিস। মনে পড়ে না সেই ভিডিওগুলো মনে পড়ে না, তাই না? আজকে তোর এই দশা কেন? আজকে তোকে লোকে কেস দিচ্ছে কেন? আমি আজকে ম্যান্ডি তোকে নিয়ে কেস দিয়েছে কি না দিয়েছে, ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে না সঠিক বানাচ্ছে, সেটা ম্যান্ডির ব্যাপার। ম্যান্ডি বুঝে নেবে। আমি কেন সেই ব্যাপার খোলসা করতে আসবো? তোর আর ম্যান্ডির দ্বন্দ্ব তোরা বুঝে নে। আর আমার যদি কিছু বলার বা আমার যদি কিছু জানার থাকে, আমি সেটা পরে দেখে নেব। আর তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়েছি। আগুনে যদি ঝাঁপ দিয়ে আমি পড়বো, আর আমি জেনে ঝাঁপ দিয়েছি কি না জেনে ঝাঁপ দিয়েছি তোকে আমি কিছু বলবো না তো? কেসের ব্যাপারে আমি কোনো কথাই, মন্দিরের কেসের ব্যাপারে হোক, যার কেসের, আমি বলবো না। যারা কেস করেছে তারা বুঝে নেবে। কারণ ঘটনা ঘটেছে তাদের সঙ্গে। তুই তাদের সঙ্গে বেইমানি করেছিস। বেইমানি তুই আমার সঙ্গেও করেছিস। দ্বিতীয়বার যখন সম্পর্কটা তৈরি হলো, তারপরে আবার কিন্তু তুই বেইমানি করেছিস। তুই বেইমানি করে আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছিস। আজকে তুই আমার কাছে আশা করিস কি করে যে আমি নিরপেক্ষতা দেখিয়ে তোকে নিয়ে ভিডিও করব? কি করে? আর সব থেকে বড় কথা, তোর তো কোনো সমস্যা নেই, তুই তো নির্দোষ প্রমাণ করে এসেছিস। এবার আমাকে যখন ডাকবে, আমি যদি পারি আমিও নির্দোষ প্রমাণ করে আসব। যদি নির্দোষ না হতে পারি তাহলে দেখে নেব। তবে আমার আশা আছে আমি নির্দোষ প্রমাণ নিজেকে করতে পারবো, কারণ আমি এমন কিছু করিনি যেখানে আমাকে মানে দোষী সাব্যস্ত করা হবে। চেষ্টা কর, তুই তো আমাকে ডাইরেক্ট চেষ্টা করছিস। তুই বলছিস ঝাড়গ্রামের যে মেয়েটা আমার বিরুদ্ধে যেটা করেছে সেটা তুই কিছু জানিস না, তুই বাইরে বসেছিলিস। পরিকল্পনা তো তা যদি না হবে তাহলে তুই কেন ভিডিও করে বলেছিলি তোমাদের বধিবে যে ঝাড়গ্রামে বাড়িতে এসে আর্টি নিয়ে যে কথাটা বলেছিস সেটা তুই কেন বলেছিলি? তাহলে পরিকল্পনাটা তো তুই পরিকল্পনা করতে পারিস, তাই না? সেখানে কোনো দোষ নেই। আর অন্য মানুষ পরিকল্পনা না করলেও তুই জোর করে তাকে জুড়িয়ে দিবি। দেখ, তোর আমাকে নিয়ে ভিডিও করার ইচ্ছা তুই কর, আমার কোনো আপত্তি নেই তোর। কারণ বড় বড় ব্লগাররা
তোকে এখন মানে চাবি দিয়ে দিচ্ছে মুখে, চাবি দিয়ে দিচ্ছে মুখে। এখন তুই আমাকে নিয়ে ভিডিও করবি, আপত্তি নেই তো, কর না। তুই যা খুশি বলতে পারিস, তোর সব কথার উত্তর যে আমাকে দিতে হবে এমন কিন্তু নয়। আজকে দেখ তোর কমেন্ট বক্সটা দেখেছিস, তোর ব্লগ চ্যানেলের কমেন্ট বক্সটা দেখেছিস? তুই সেখানে মর্মাহত, দুঃখিত, অথচ তার মধ্যে তুই আবার তোর জামা কাপড়গুলো দেখালি। যার ভেতরে কষ্ট, যার ভেতরে জ্বালা, সে যদি ভিডিও করে, তার এই কষ্টকে আমাদের কাছে শেয়ার করে, তার মধ্যে সে নতুন জামা কাপড় দেখাবে? নতুন জামা কাপড় দেখাবে? দেখাতে পারে না, কিন্তু তুই দেখালি। আজকে ব্লগ চ্যানেলে তুই মনে হচ্ছে যেন খুব অসুস্থ, খুব অশান্তি, হ্যাঁ না তেনা এত কিছু বলছিস, অথচ কন্ট্রোভার্সি চ্যানেলে এসে একদম ঝাক্কা ঝাঁক ভিডিও করছিস। কর না, তোর অসুবিধা কোথায়? আর বলছিস কি মন্দিরা আমাকে, আমি মন্দিরের কাছে শুনেছি কেন? এসব নিয়ে মন্দিরের সাথে আমার কোনো কথা বলার রুচিও নেই, আর আমি বলিও না, আমার প্রয়োজন পড়ে না, আমার প্রয়োজন পড়ে না। আমি ওই বাড়িতে যতটুকু কথা বলি, আমি সোমনাথের বাবা মা আর সোমনাথের সঙ্গে, মন্দিরের সঙ্গে খুব কম কথা হয় আমার। হ্যাঁ, তার বাড়িতে যাচ্ছি, তার সঙ্গে কথা হবে না এটা তো না। আর যতক্ষণ আমরা এক জায়গায় থাকি, সে 10 মিনিট হোক 20 মিনিট হোক, কারণ আমিও তো তাদের বাড়িতে গিয়ে পড়ে থাকলে তো আমার চলে না। আমি অফিস থেকে যাই, কাজ মানে ওরা যেটু ওর মা বাবার সঙ্গে কথা বলি, দেখা করি, ওদের সঙ্গে বসে আড্ডা ইয়ারকি একটু মারলাম, ব্যাস চলে এলাম। আর বিশেষ করে নিপার কাজেই আমাকে যেতে হয়। আর এখন ভিডিওর মধ্যে তো নিপা বলেই দিয়েছে যে পুজোয় যদি তার নাতনিকে জামা কাপড় দেয়, সে সরাসরি নিজে গিয়ে যাবে। তাহলে তোর কথায় আমি আর ডেলিভারি লেডি থাকতে পারলাম না, আর আমারও ভালো লাগে না, আমি বলে দিয়েছি এইভাবে আমি পারবো না। হ্যাঁ, এটা হতে পারে তোমরা আমার অফিসে দিয়ে যাও, নিপা এসে আমার অফিস থেকে নিয়ে যাবে। আমার অফিসটা নিয়ে হাত ছুটি, তাই ওই ব্যাগটা আমাকে ওই গলির মোড়ে রাখতে হয়েছিল। যাই হোক, সেটা বড় কথা নয়। আর মন্দিরা এফআইআর এর নামে যে তোকে ধোকা দিচ্ছে, এবার এফআইআর কি নিয়ে করেছে সেটা তো আমি জানি না, আমার জানার দরকারও পড়ে না। তুই সেটা প্রশ্ন করবি মন্দিরের কাছে। আমি কেন বলতে যাব তোকে? তোর বিরুদ্ধে সে কেস করেছে, তাহলে যা কথাবার্তা হবে তোদের মাধ্যমে। হ্যাঁ, আমাকে যখন প্রয়োজনে কেউ ডাকবে প্রশাসনিক লেভেলে, আমি তো যাবই, আমি যতটুকু জানি আমি তত। আর মন্দিরের কেস সম্পর্কে না আমি একটা কথাও এই ইউটিউবে বলবো না। আগে দেখা যাক কি হয়, আদৌ কতটুকু কেস, তার সত্য মিথ্যা কতটা আছে দেখা যাক। প্রশাসনের আওতায় যখন চলছে, তুই নির্দোষ প্রমাণ হয়ে এসেছিস, ব্যাস দেখা যাবে তারপরে কি হবে। ওটা নিয়ে আমি কোনো কথা বলবো। তুই যে বলছিস তোর প্রশংসা করলে আমি যে দলে আছি, আমার দলের লোক আমাকে ছেড়ে দেবে না। আমার কোনো দল নেই রে, আমার কোনো দল নেই। কিন্তু তুই নিশ্চিন্ত থাক, তোর প্রশংসাও আমি করতে যাব না। কারণ কি, তোর এই যে শুদ্ধ ভাষা, তুই যে এই ভাষায় ভিডিও করছিস, এটা আমি প্রশংসা করব। এখন করব যে না, তুই ভাষাটা অন্তত চেঞ্জ করেছিস, অন্তত তোর ভাষা দিয়ে কারোর কান দিয়ে রক্ত বেরোবে না, নোংরা ভাষাগুলো তুই বন্ধ হয়েছিস। এই প্রশংসা আমি করে যাব যতদিন তুই ভদ্রভাবে, ভদ্র ভাষায় স্ল্যাং না দিয়ে ভিডিও করবি। এখানে আমাকে কে কি বলবে সেটাই আমার কোনো আসে যায় না। আর তোর সাথে যখন মিশেছিলাম দ্বিতীয়বার, তখন তো আমাকে যারা ভালোবাসে তারা তো আমার বিপক্ষে ভিডিও করেছিল তো, কই তাদের সঙ্গে তো আমার ছাড়াছাড়ি হয়নি। তখন আমাকে নিয়ে সবাই, আমাকে যারা ভালোবাসে সবাই আমাকে নিয়ে ভিডিও করেছিল, কিন্তু তাদের সঙ্গে আমার কিন্তু ওই আদায় কাজকলা কিংবা দাও কুমড়োর সম্পর্ক হয়নি। কিন্তু তোর বিপক্ষে যারা ভিডিও করেছিল, তোদের দলের মধ্যে কিন্তু বেঁধে গিয়েছিল একদম ধুমধুমার বেঁধে গিয়েছিল। এমনকি শেষ পর্যন্ত একটা সম্পর্কও তোদের টেকেনি। আজকে আমি তোর একটু প্রশংসা করব, যেটা দেখবো সেটা নিয়ে যদি আমাকে কেউ বলে আমি নিতে পারবো না, সেই ধরনের মানুষ আমি নই। আর তুই একটা কথা জেনে রাখবি, তোর সঙ্গে সবাই কেন বেইমানি করেছে? তুই কারোর সাথে বেইমানি করিসনি, তাই না? তুই কারোর সঙ্গে বেইমানি করিসনি, তুই সবাইকে ছেড়ে দিয়েছিস। তুই হচ্ছিস ধোয়া তুলসীর পাতা। এতগুলো লোক তোর বিরুদ্ধে যাচ্ছে, এতগুলো লোক তোর বিপক্ষে কেন? কি এমন কন্ট্রোভার্সি তুই করে রেখেছিস মনে পড়ে না? তুই দোষী না নির্দোষী তুই নিজে বললে তো হবে না। তুই দোষী না নির্দোষী তুই নিজে বললে হবে না। আর দেখ, আমার কোনটা দল, আমার কোনটা নির্দল, আমার কাছে কিন্তু কোনো দল বিভক্ত নেই। আমার যাকে ভালো লাগে আমি তাকে সাপোর্ট করি। সাপোর্ট মানে আমি তাকে, তার ভিডিওতে আমি ভিডিওটা দেখি। আর যাকে আমার মনে হয় যে না, এর ভিডিওর মধ্যে সবার ভিডিও আমি দেখি না, কারণ আছে। কারণ একই জিনিস যদি ঘ্যানর হয় সেসব ভিডিও আমি দেখি না। আর একটা কথা কি, আমাকে কে কি বলবে, আমি নিতে পারবো কিনা নিতে পারবো না, সেটা আমার ব্যাপার, ছেড়ে দে না।
সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তুই যদি সত্যি কোনো ভালো কাজ করিস আমি তোকে সাপোর্ট করবই। এই যে বলছিস না শ্বশুর বাড়ি থেকে তুই বেরিয়ে আসবি, বেরিয়ে এসে একা থাকবি। একা থাকতে গেলে কতটা হিম্মত নিতে হয় তুই জানিস তো? পারবি তো? পারলে বলিস, নইলে করিস, নইলে যাস না। এই যে আজকে বলছিস আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, কালকে বলছিস আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। বাড়ি থেকে বেরোনো তো সহজ নয়। মাথার তলা একটা ছাদ লাগবে। সারাটা বছর কি লাগবে কি না লাগবে সমস্ত কিছু, সব কিছু নিজের দায়িত্বে। ইলেকট্রিক বিল থেকে, বাজার থেকে, সমস্ত কিছু নিজের মতো করে করতে হয়। আমি আজকে 15টা বছর একা আছি, তাও তো তোর শেরু ছাড়া আর কেউ নেই। আর আমার কিন্তু জল জ্যান্ত জীবন্ত দুটো মেয়ে আছে, একটা বিয়ে হয়েছে, একটা আমার কাছে আছে। এত অনেক দায়িত্ব পালন করে নাতি পুতি নিয়ে আমাকে চলতে হয়। তাই এই যে একা যাব, বাড়ি ছাড়বো, হ্যান করবো, ত্যান করবো, এই যে বলছিস না, এটা বলিস না। তোর যদি ছাড়তে হয় তুই ছাড়বি, বলে কয়ে লাভ কি? তুই রোজ এসে বলবি এই নিয়ে, সবাই ওখানে তোর কমেন্ট বক্সে লিখছে নাটক নাটক নাটক। তুই বলছিস কবার করেছিস? অনেকবার। বরের সঙ্গে কথা হয় না, বর ক্যামেরা ধরতে দেয় না, অনেক নাটক দেখেছি। তোর যদি বাড়ি ছাড়তে হয়, তুই যেদিন ছেড়ে অন্য ভাড়া ঘর নিয়ে থাকবি সেদিন বলিস যে আমি আর ওদের সঙ্গে টিকিয়ে থাকতে পারবো না। আর টিকিয়ে থাকতে না পারলে তুই থাকবি কেন? এখন কেউ থাকে না। ওই বাড়িতে যদি তোর থাকার উপযুক্ত তুই মনে না করিস, অবশ্যই থাকবি না। তোর ক্ষমতা থাকলে তুই একা থাকবি, এখানে তো কোনো অসুবিধা নেই। তুই একা সব পারিস। বাড়ি ভাড়াটা কেন লোককে জিজ্ঞেস করছিস? তোমরা খুঁজে দাও। লোকের ঠেকা পড়েছে তোর বাড়ি ভাড়া খুঁজে দেয়া। হ্যাঁ, তুই তোর ভালোবাসার মানুষগুলোকে বল। তুই আবার আমাকেও বলছিস তোর বাড়ি ভাড়া খুঁজে দেবো। আমার মরণ নেই আমার, তাই না? একটু প্রশংসা করেছি বলে ভাবিস না যে তোর প্রতি আমি দয়ালু হয়ে গেছি। না, তুই যে কথাগুলো আমাকে বলে রেখেছিস, আমি জীবনে মরে গেলেও সেই কথাগুলো ভুলবো না। হ্যাঁ, তুই যে স্ল্যাং ব্যবহার করছিস না, এজন্য তোকে আমি কনগ্রাচুলেশন জানিয়েছি, তাছাড়া অন্য কিছু নয়। আজকে তোর সর্বনাশ আমি চাইবো কেন? কিন্তু তুই আমার যে কথাগুলো বলেছিস, আমার মেয়েকে রাতের পর রাত তুই কাঁদিয়েছিস, আমি সেই কথা তো ভুলে যেতে পারি না। আজকে তুই দুটো ভালো কথা বলছিস, যখন ভালো কথা বলছিস, ভালো কথা আমিও উত্তর দিচ্ছি, আমিও বুঝছি না ভালো বলেছিস, কিন্তু সেই খারাপ দিনগুলো কিন্তু আমি ভুলে যাইনি সে খারাপ দিনগুলো। প্রত্যেকটা মানুষকে তুই, জ্যান্ত মানুষকে তুই একদম বিছানা ধরা করে দিয়েছিস, করিসনি? তোকেও বলেছে লোকে, কিন্তু তুই যা বলেছিস না, তোর উপর দিয়ে কেউ যেতে পারেনি। মন্দিরা কোনোদিন কাউকে একটা স্ট্রাইক পর্যন্ত দেয়নি, আর সেই মানুষ তোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। বুঝিস কতটা কষ্ট দিয়েছিস তুই তাকে? তুই আসলে কথা বলিস, তুই ভাবিস কি তোর কথা নর্মাল কথা, কিন্তু তোর কথা নর্মাল নয়। তুই ভিডিও করিস, ছেড়ে দিস, এডিট করার সময় ভিডিওটা একবার দেখিস তুই কি বলেছিস আগে। এখনকার ভিডিও অবশ্য ঠিক আছে, তুই কি বলেছিস? মন্দিরা তোকে ডেকে নিয়ে, পা ধরে ডেকে নিয়ে তোকে মনের কথা বলেছে, ভালো কথা। বেইমানি কি করেছে তোর সঙ্গে? কি বেইমানি করেছে? বেইমানি তো তুই করেছিস। আমি তো বলেছি সোমনাথ তোকে সংসার ভাঙার কথা বলেছে, তুই সোমনাথকে বলতিস। মন্দিরা তোকে যে বিশ্বাস করে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কেন রিভিল করলি? মন্দিরা তো পরে বলতে বসেছে। তুই ওর সঙ্গে ভালো সম্পর্ক থাকাকালীনও আমাদের কিন্তু অনেক খবর দিয়েছিস, যেটা তোর হয়তো দেওয়ার দরকার ছিল না। আর আমি কেন শুনতে যাবো মন্দিরের কাছে? আমি তো ভিডিওতে যেটুকু দেখেছি আমি সেটুকু শুনবো, আমি তো ভেতরের কথা শুনতে যাবো না, আমার দরকার পড়ে না। তুই মন্দিরাকে কি বলেছিস ভিডিওতে, মন্দিরা তোকে কি বলেছে, ব্যাস এইটুকু। আমারও তো সময় নেই যে সারাদিন বসে কারোর কাছে কারোর পেটের কথা ফোন করে করে শুনবো না। ফোন করে করে শুনবো, আমারও তো কথা নেই। তোদের যেমন সবসময় ফোন হতো, মন্দিরার সঙ্গে আমার, মন্দিরা প্রয়োজন ছাড়া, মন্দিরা তো আমাকে ফোন করেই না, মন্দিরের সঙ্গে ফোনে কোনো কথা না। আমার যদি কোনো খবর দিতে হয়, কি মানে মন্দিরার কিছু বলতে হয়, সোমনাথকে বলে যে মাকে এটা দেবো, আন্টিকে বলো কোথায় দেবো। তাছাড়া মন্দিরার আমাকে ফোন করে তার জীবন কাহিনী বলার টাইম আছে কিনা জানি না, কিন্তু আমার শোনার টাইম নেই, কারণ আমি কাজ করে খাই। তুই তো জানিস, তুই 3টে ভিডিও করিস। আর সেদিন বললি না তুই আমি অফিসে বসে ভিডিও দেখি না, আমার বাড়ি থেকে বাসে উঠে অফিসে যেতে 45 মিনিট টাইম লাগে। ওই 45 মিনিটে আমার 3টে ভিডিও দেখা হয়ে যায়, কারণ শুধু ওয়াইফাই না, আমার নেট ভরা থাকে 2টো মোবাইলে। আর যখন ফ্রি, সেম 45 মিনিট টাইম লাগে। আমি ওখানে ওই আসা যাওয়ার মধ্যে আমি 5টা 6টা ভিডিও দেখে নিতে পারি, তাহলে আমার অসুবিধা কোথায়? অফিস থেকে এসেই বসে পড়ি, কারণ একবার চেঞ্জ করলে আবার
নতুন রোজ হয় না, যেদিন আমি একটু দেরি করে আসতে হয় সেদিন ভিডিওটা করে নিই, আর যেদিন সময় থাকে সেদিন তো না, চেঞ্জ করে চাটা খেয়ে তারপরে ভিডিও করতে বসি। বুঝাতে পারলাম কি মন্দিরা কতটা খারাপ? আমি কেন, সবাই জানে। যে নিজের স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে তাকে কেউ ভালো বলে না, তাকে কেউ ভালো বলে না, আমিও বলিনি। কিন্তু তখন তো তুই জানতিস সে খারাপ, কেন তুই গিয়ে তাকে সাপোর্ট করেছিলি? তোর পা ধরে কেন, তোর পা ধরে কেন? তোর মাথা ধরে টানলেও তো তোর যাওয়া উচিত ছিল না। গেছিস স্টেশনে গিয়ে যে ঘটনা দেখেছিস, ফ্ল্যাটে গিয়ে যে ঘটনা, ফ্ল্যাট অবধি যাবে কেন? তুই যখন স্টেশনেই বুঝে গেলি যেখানে তৃতীয় ব্যক্তির আগমন আছে, তারপরেও তুই কিন্তু তার সঙ্গে সাথ দিচ্ছিস কেন? সেটা কিসের স্বার্থে ছিল? শুধু কি ভালোবাসা? শুধু ভালোবাসা, তাই না? ভালোবাসা থাকলে তো থাপ্পড় মেরে বাড়ি ওখান থেকে চলে আসবো। তুই এই জন্য আমাকে ডেকেছিস? দুনিয়ার লোক যেখানে দেখছে যে সে নোংরা, তখন কিন্তু তুই তাকে সাপোর্ট করেছিস। অথচ যখন সে লাথি খেয়ে আসুক আর ঝেঁটা খেয়ে আসুক, সে যখন ফিরে এসে সংসার করছে, তখন কিন্তু তুই তাকে সাপোর্ট করছিস না। এই জন্যেই তো তোর বিরুদ্ধে এই যে সবাই ব্যবস্থা নেয় না, এই জন্যেই সে এখন সংসার করছে। আজকে মনে হচ্ছে সে সংসার করছে, আর যখন সংসারে ঢুকেছিল তখন মনে হয়নি, তাই না? এখন তার ভিডিওতে কিছু নেই, কিন্তু সংসারে এসে কি ছিল তখন তার মধ্যে? তুই বারবার প্রমাণ করতে চেয়েছিলি সোমনাথ আর মন্দিরার সম্পর্কটা স্বাভাবিক নয়, নাই বা হতে পারে স্বাভাবিক, তাতে আমার আর তোর কি? তারা যেটা দেখাবে সেটা তো দেখবো না। তারা দেখাচ্ছে ভালো সম্পর্ক, তুই বলছিস ওটা পেছনে নাটক করছে। তাহলে তুই যে তোর ব্লগ চ্যানেলে যেগুলো দেখাচ্ছিস সেগুলো রিয়েল, সেগুলো কি করে বুঝবো? মন্দিরা যখন খারাপ ছিল তখন তুমি তাকে সাপোর্ট করেছো, আর যখন সংসার করছো তখন তুমি সাপোর্ট করতে পারছো না। সোমনাথ তোর দিকে আঙুল তুলেছে যে তুই তার সংসার ভেঙেছিস, হতেই পারে তার খারাপ লেগেছে, সে আঙুল তুলেছে। তুই প্রমাণ করবি যে না আমি সংসার ভাঙিনি। তুই সোমনাথের বিরুদ্ধে বলতি, আবার সেই মন্দিরার বিরুদ্ধেই বলা শুরু করেছিস। মন্দিরা তোকে ছেড়ে দেবে, তাই না? তুই ভেতরে ঢুকে ভেতরের খবর পাচার করার জন্য এই তোর এই দশাটা হয়েছে। যাই হোক, আমার অত দরকার নেই মন্দিরা আর কাছে জিজ্ঞেস করা, তার জীবনী সে খারাপ, সে যতটুকু খারাপ করেছে দম আছে আমার বলার। এখনো যদি ভুল দেখি অবশ্যই বলবো। মন্দিরা আমাকে কিনে রাখেনি সে। যাই হোক, তোর কমেন্ট বক্সটা নিয়ে ভিডিওটা পরে হবে। তোর কমেন্ট বক্সে দারুণ কমেন্ট এসছে, তোর ব্লগ চ্যানেলে দারুণ কমেন্ট এসছে। তা চলো বন্ধুরা, এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোর সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধিত থাকিব না। বুঝাতে পারলাম? টাটা আমার ভিউয়ার্সদের জন্য।